নমস্কার, আমি শম্পা দাস। আমার সামনে পেয়ে গেছি আজকে পর্বতারোহী শুভেন্দু মণ্ডলকে। মহাশয়ের থেকে জেনে নেব উনি কত বছর ধরে এই পর্বতারোহীতে আছেন এবং ওনার পরিচয়টা। আমার নাম শুভেন্দু মণ্ডল। আমি কালীঘাটের দক্ষিণ চব্বিশ পরগনা থাকি। আমি এই পর্বতারোহণের সাথে প্রায় 2 বছর ধরে যুক্ত আছি এবং এটা একটা লম্বা পথ। তো তারপরে আজকে এসে আমি যে পর্বতটা আরোহণ করেছি সেটা পৃথিবীর মধ্যে সব থেকে প্রথম আমরা আপনার পর্বতারোহণের যাত্রা কিভাবে শুরু হয়েছে এবং কোনো বিশিষ্ট ঘটনা বা অনুপ্রেরণা কি আপনার এই পথে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা। আমরা বাংলা মিডিয়ামে পড়ে অভ্যস্ত। তো মাধ্যমিক পাস করার পর সবাই জানি যে 3 মাসের একটা গ্যাপ থাকে ছুটি বা নতুন ভর্তির জন্য। সেই সময় আমার একটা কোনো বন্ধু বললো যে একটু চল ঘুরতে যাই। ঘুরতে গিয়ে তো রাজ্য হয়ে গেলাম, ঘুরতে চলে গেলাম। তো গিয়ে দেখছি যে ওটা ঘোরা নয়, ওটা একটা কোনো প্রশিক্ষণ শিবিরের মধ্যে আমাকে পাঠিয়ে দিচ্ছে। মানে ওটা আমার মজার দিয়ে আছে। কিন্তু আস্তে আস্তে যখন ওটা আমি শুরু করলাম, তো এসেই যখন গেছি তো শুরুই করে দিই কেমন ভয় দেখা যাবে। তো সেই এক্সপিরিয়েন্সের পর থেকে মোটামুটি আমার এই জার্নিটা স্টার্ট। আপনার সবচেয়ে স্মরণীয় পর্বতারোহণ কোনটি এবং সেই অভিজ্ঞতাটা থেকে আপনি কি করেছেন? স্মরণীয় পর্বতারোহণ বলতে আসলে প্রত্যেকটা পর্বতারোহণ আমার কাছে স্মরণীয়, কারণ এটাতে এতটাই চ্যালেঞ্জ থাকে যে কাউকে ছোট বড় করা যায় না বা কোনো সময় করা যাবে যে এটা আমার কাছে বেশি রোমাঞ্চকর মনে হয় না, এটা কম মনে হয়। কিন্তু তারপরেও কিছু থাকে যেটা আপনি মনে লেগে থাকে। সেটা হচ্ছে লাদাখের একটা শৃঙ্গ, যেটা চারচাকা বলে সেইখানে ওয়েদারটা এতটাই খারাপ যে আমরা 7জন মেম্বারের মধ্যে 8জনই প্রায় অসুস্থ হয়ে পড়ে। তো একটা সময় মনে হয়েছিল যে অভিযানটা বোধ হয় আর আমাদের হবে না। তারপরে আমরা দুজন মিলেই শুরু করলাম যে না, পরবর্তী স্টেপ আমাদেরকে নিতে হবে। এবং যখন আমরা ক্লাইম্ব করে ফিরছি তখন একটা তুষার ঝড়ে আমরা হারিয়ে যাই। মানে আমরা আমাদের রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না এবং ভাবতে পারছিলাম না যে আমরা পরে বেঁচে ফিরবো কিনা। তো সেইটা হচ্ছে আমার কাছে খুব স্মরণীয় একটা ঘটনা। তো আপনি কখনো কোনো বিপর্যয়ের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, সেখান থেকে কিভাবে বেরিয়ে এসেছেন এবং আপনার দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে দিয়েছে এই অ্যাকচুয়ালি পরিবেশটা? আমাদের আমরা জানি যে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার, কারণ আপনি নেচারের বিপক্ষে আপনি কাজ করছেন, নেচারের বিপক্ষে আপনাকে চলতে হচ্ছে। তো আপনার সেখানে যেমন কোল্ড ইঞ্জুরিজ হয়, বিভিন্ন রকমের ইঞ্জুরিজ, এবং সঙ্গে উচ্চতার চ্যালেঞ্জ এবং শরীরকে খাপ খাইয়ে নেওয়ার একটা বড় চ্যালেঞ্জ থাকে। সেক্ষেত্রে যেইগুলো আমরা যখন ট্রেনিং করি তখন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিছুটা আইডিয়া পাই। তাই জন্য আমাদের যে কোনো সময় যে কোনো চ্যালেঞ্জ নিতে কোনো অসুবিধা হয় না। কিন্তু হ্যাঁ, বিপদ সংকুল যখন জায়গাতে যায় তখন অনেক সময় মনে হচ্ছে যে এমনভাবে বেঁচে ফিরেছি যেন ভগবান ছাড়া অন্য কারোর হাত নেই এখানে। হয়তো ভগবান স্বয়ং আশীর্বাদ করেছিলেন বলে আজকে আমরা এখানে বসে আছি। একটি কঠিন পর্বতারোহণের সময় আপনি কিভাবে মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুতি নেবেন এবং কোনো নির্দিষ্ট ট্রেনিং রুট কি ছিল? একদমই তাই। কারণ দেখুন, এটা হচ্ছে আমাদের যে স্পোর্টসটা সেটা হচ্ছে কিং অফ দ্য স্পোর্টস। এখানে আপনি নেচারের বিপক্ষে যেমন কাজ করেন, আপনাকে বাঁচিয়ে ফিরে আনার জন্য একমাত্র আপনাকেই সেই চেষ্টাটা করতে হবে। কারণ এমন এমন জায়গায় আমরা যাই না, সেখানে গাড়ি যে পৌঁছায়, না সেখানে অন্য কিছু পৌঁছায়। তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরকেই নিজেদের সেই চ্যালেঞ্জটা নিতে হবে। যখন আমরা কোনো জায়গায় ক্লাইম্বিং করি তখন তার জন্য আমাদের একটা পার্টিকুলার ট্রেনিং ফিক্স থাকে যে আমরা তার কতটা সেটা ডিফিকাল্ট পিক, সেটা ক্লাইম্বিং পিক কিনা, সেটা সেই অনুযায়ী আমাদের ট্রেনিংটা শুরু হয়। এখানে আমরা তার জন্য প্রস্তুতি নিই এবং সেই মতো আমরা সেই চ্যালেঞ্জটাকে ফেস করি। কোনো সময় 3 মাস হয়, কোনো সময় 4 মাস নিজেদেরকে তৈরি করতে এত সময় লাগে আমাদের। পর্বত চূড়ায় পৌঁছানোর সময় আপনার মনে কি চলছিল, সেই মুহূর্তটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি পর্বত চূড়ার যখন পৌঁছাচ্ছি, মানে তার আগে পর্যন্ত আমরা জানতে পারি না যে এটা পর্বতের চূড়া। আমাদের আরো যেতে হবে, হয়তো আরো একটু যেতে হবে, আগে একটু যেতে হবে। কিন্তু এখন তো জিপিএস এর মাধ্যমে আমরা দেখতেই পাই যে 5 মিটার বাকি আছে না 10 মিটার বাকি আছে। কিন্তু এই যে সময়টা, মানে এই যে চূড়াতে ওঠার পরে যে অনুভূতিটা, সেটা একদমই আলাদা। মানে এই যে এত কষ্ট, কোনো সময় এরকম মনে হচ্ছে যে একটা পা আমরা রাখতে পারছি না পাহাড়ের বুকে, এমন একটা জায়গা।
এমন একটা কঠিন পরিস্থিতি, তারপরে উঠেই দেখলাম যে হ্যাঁ চূড়ার উপরে চলে আসলাম। এই যে অনুভূতিটা, এটা মানে সত্যি কল্পনা করা যায় না। পর্বতারোহণের সময় পরিবেশ সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ এবং আপনি কিভাবে পর্বতের প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষার করার চেষ্টা করেছিলেন? একদম মানে এটা খুবই দরকার। আজকে যে আমরা যাদেরকে দেখি টুরিস্ট, তারা কিন্তু এই ব্যাপারটা খুব একটা বেশি গুরুত্ব দেয় না। তারা নিজেদের মতো চিপস খাচ্ছে, ফেলে দিচ্ছে। যেখানে আপনারা দেখেছেন সিকিম বা আপনি যে কোনো পাহাড়ের দিকে যান, হ্যাঁ এই জিনিসটা হয়। আমাদের কিন্তু যেহেতু আমরা একটা মানে একটা স্পোর্টসের সঙ্গে যুক্ত, আমাদের ছোট থেকেই এই শৈলারোহণ শিবিরেই আমাদের তৈরি করে দেওয়া হয় যে একটা ট্রফিও যদি তুমি পাও, সেই ব্যাপারটাও কিন্তু যেন তোমার পকেটে থাকে, যেন ওইটা ওখানে না ফেলে আসো। লিভ নো ট্রেস, আমরা কোনো রকম কোনো জিনিস ছেড়ে আসি না ওখানে। আমাদের যদি একটা সামান্য জুতোর ফিতে ওখানে খুলে রাখতে হয়, সেটা আমরা ব্যাগে করে রিটার্ন নিয়ে আসি। কারণ পরিবেশে না এর জন্য কি হয়, কোনো জিনিস যেমন আমরা ওটা একদমই ইন্টেরিয়ার, সেখানে পরিষ্কার করার কোনো লোক নেই। তো ওইটাই আমরা যখন পরবর্তী কোনো লোক আসবে, সেটা গার্বেজে পরিণত হবে। সেই জন্য এই জিনিসটা আমাদেরকেই পরিষ্কার করে রাখতে হয়, এবং সমাজের মানে পর্বতের জন্য এটা আমাদের আমাদের মন থেকে আমরা এটা করবো, যাতে কোনো রকম পরবর্তীকালে কোনো সময় কোনো লোক গেল বা কোনো পর্বতারোহী গেল, যেন কোনোদিন মনে না থাকে যে এখানে কোনো লোক এসেছিল। আমরা সেরকম ভাবে পরিষ্কার করে সেই জায়গাটাকে সেরকম ভাবে রেখে দিয়ে যাওয়ার চলে আসি। আপনি একজন মানে আপনি একজন তো পর্বতারোহী এবং যদি নতুন কেউ পর্বতারোহী যান, তার জন্য আপনার তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা কি হবে? আহ, আমি মানে পরামর্শটা কি দেবেন? পরামর্শটা হচ্ছে সবার আগে মেন্টালি প্রিপেয়ার হতে হবে একটা লোককে। মানে সে ফিজিক্যাল ফিটনেস তার 99% হলেও হবে, বাট মেন্টাল কিন্তু তার হতে হবে 100%। কারণ এখানে যতটা ফিজিক্যাল দরকার হয়, তার থেকে মেন্টাল প্রেশার কিন্তু আরো বেশি হয়। সেক্ষেত্রে আপনাকে সেই চ্যালেঞ্জটা নেওয়ার মতো ক্ষমতা রাখতে হবে। তাহলে তবেই আপনি একটা পর্বতারোহী হতে পারবেন বা সুরক্ষিত বাড়ি আসতে পারবেন। আর এটা খুবই ছোটখাটো কোনো একটা নয়, এটা ভীষণ চ্যালেঞ্জের একটা কাজ। পর্বতারোহী ছাড়াও আপনার জীবনে আর কি কি হবি আছে বা কি কি অ্যাডভেঞ্চার আছে? আম, চেষ্টা করছি কিছু সমাজসেবার সাথে সমাজসেবা করার জন্য। কিছু কিছু মানে লোকজন আছে যারা আমাদের আদর্শ এই বিষয়ে, যারা আমাদেরকে এই বিষয়ে কিছুটা হেল্প করে, যে তাদেরকে দেখে আমরা শিখি যে কিভাবে একটা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হয়। যারা রাস্তার পাশে শুয়ে আছে, এরকম কোনো মানুষকে যদি আমরা করি, বা অনাথ আশ্রমে গিয়ে আমরা যদি কিছুটা সময়, এই যে ব্যাপারগুলো আমরা একটু চেষ্টা করি। আমি আগে কিছুদিন আগেও পর্যন্ত রবিনহুড আর্মির সাথে কাজ করেছিলাম। কোভিডের সময় আমরা অনেক রকম মানে মানুষকে সাহায্য করেছি। তো এইটা আমি এখন একটু সময়ের জন্য একটু কমে গেছে, কিন্তু এইটা আমার আগামী দিনে যদি কোনো সময় আমি ফ্রি পাই বা কারোর সাথে যদি আমি করতে পারি, এটাকে আমি আবার কন্টিনিউ করবো। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট পর্বত বা অভিযানে আপনার টার্গেট আছে কি, সেটা কেমন ভাবে আপনি দেখবেন বা বিশেষতা কি আছে? একদম মানে আমাদের ইন্ডিয়াতে কিছু পর্বত আছে যেটা খুবই টেকনিক্যাল, যেগুলো ক্লাইম্ব করার জন্য একটা মাউন্ট মানে পর্বতারোহী স্বপ্ন দেখে। যে যেমন আমাদের শিবলিং আছে, হেলাই সাগর আছে, বা কিছু আননেম পিক আছে যেটা এখনো পর্যন্ত কোনো ক্লাইম্বার ক্লাইম্ব করতে পারেনি। আর অবশ্যই মাউন্ট এভারেস্ট আছে, যেটার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু প্রচুর টাকা এবং মানে যেটা অর্থের অভাবে এটা একটু সময় লাগবে হয়তো, কিন্তু এগুলো আমরা আগামী দিনে এটা আমাদের আমার আর কি পরিকল্পনা এগুলো করা। পর্বতারোহণ আপনার জীবনকে কিভাবে সমৃদ্ধ করেছে, এটা অন্যদের জন্য আপনি কি বার্তা দিতে চান বা বার্তা বহন করেন? একদম মানে এটা সত্যি বলতে আজকে আহ, সারা পৃথিবীতে পর্বতারোহণ যেভাবে মানে এসছে, এবং এই গেমটার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত হয়ে আমাকে সারা পৃথিবীর লোক যেভাবে চেনে, একটা পর্বতারোহী হিসাবে চেনে। তো অবভিয়াসলি এটা আমার নিজের আইডেন্টিটি তৈরি করে দিয়েছে। তো এখান থেকে আমাদের সকল চ্যানেলগুলোকে যদি আপনি শুভেচ্ছা বার্তা দেন, তাহলে খুব কৃতজ্ঞ আমরা থাকবো। একদম অবশ্যই আপনাদের আজকে এই প্রেস ক্লাবের জন্য প্রেস ক্লাবের জন্মদিন, এবং এই উপলক্ষে সত্যি আমি এখানে থাকতে পেরে খুবই গর্বিত। আপনারা আমাকে ডেকেছেন, তার জন্য আপনাদের সবাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। এবং আপনাদের এই প্রত্যেকটা চ্যানেল অনেক বেশি সাফল্য পাক আগামী দিনে। আপনারা অনেক ভালো কাজ করুন,
আমার শুভেচ্ছা বার্তা সবসময় আপনাদের সঙ্গে আছে। আর একটা আমার লাস্ট প্রশ্ন, যেটা অনেক বাচ্চা রয়েছে যাদের হয়তো ইচ্ছা আছে আমরা পর্বতারোহণ করব, কিন্তু করতে পারে না, তাদের জন্য আপনি কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন? আমাদের এখানে পশ্চিমবঙ্গে উইন্টারের সময় মানে শীতের সময় এই যে নভেম্বর থেকে শুরু হয়ে যাবে, বাঁকুড়া, পুরুলিয়া এবং মানে বাঁকুড়া এবং পুরুলিয়া বিশেষত যে শৈলারোহণ মানে পর্বতগুলো মানে পাহাড়গুলো আছে, ছোট ছোট পাহাড়গুলো আছে, সেগুলোতে আমরা শৈলারোহণ প্রশিক্ষণ করি এবং অ্যাডভেঞ্চার ট্রেনিংগুলো করাই। এরা পশ্চিমবঙ্গের মধ্যে 206টা ক্লাব আছে। 206টা ক্লাব কিন্তু এই শৈলারোহণগুলো প্রতি বছর ওরা অর্গানাইজ করে। তো সেটা আপনারা যদি যোগাযোগ- মনে করেন, হ্যাঁ, যদি আপনারা মনে করেন এরকম কোনো ক্লাব, একটু খোঁজ নিলেই আপনারা করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ অনেক আমাদের এই দাদা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য বা আমাদের চ্যানেলে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা খুব ধন্যবাদ।